হ্যালো স্টুডেন্টস, জেড প্লাস ক্লাসেস বাংলার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব। ইতিহাসের নেক্সট টপিক আমরা পড়ব, যেটা হলো পোস্ট অশোকান। ঠিক আছে, এখানে দেওয়া আছে পোস্ট অশোকান টু মডার্ন ইন্ডিয়া, কিন্তু মডার্ন ইন্ডিয়া অবধি এই ভিডিওতে আমরা কভার করব না। আমরা শুধু পোস্ট অশোক মানে মৌর্যদের পর যারা শাসন করেছিল, মেইনলি সেন্ট্রাল এশিয়া থেকে যে সমস্ত ট্রাইব এসেছিলো তারা, যেমন শক, তারপর কুষাণ, পার্থিয়ান্স, এদের সম্পর্কে পড়বো আর গুপ্তদের সম্পর্কে পড়বো। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, তো আমরা স্টার্ট করছি পোস্ট মৌরিয়ান এম্পায়ার। ঠিক আছে, তো মৌর্য সাম্রাজ্যের মৌর্য সাম্রাজ্যের শেষ যে রাজা ছিল বৃহদ্রথ, তাকে মেরে দিয়েছিল তোমার শুঙ্গ বংশের পুষ্যমিত্র শুঙ্গ। ঠিক আছে, আর এই মৌর্যদের পর তোমার ভারতের উত্তর পশ্চিম অংশে কিছু কী করে সেন্ট্রাল এশিয়া থেকে ট্রাইব আসতে শুরু করে উত্তর পশ্চিম অংশে, এবং সেখানে তারা রাজত্ব করতে শুরু করে। সবার প্রথমে যেই ট্রাইব এসেছিলো সেটা হলো ইন্দো গ্রিক, তারপরে ছিল শাকা বা শক বা সাইথিয়ান্স যাদের বলা হয়, তারপর পার্থিয়ান্স বা পল্লব, আর সবার শেষে এসেছিল কুষাণ। চলো এদের সম্পর্কে একটু জেনে নিই আমরা। ইন্দো গ্রিক যেই শাসকরা ছিল তাদের মধ্যে সবথেকে সবথেকে বিখ্যাত রাজা ছিল মিলিন্দার, যাকে মিলিন্দাও বলা হতো, মিলিন্দা বা মিলিন্দার। তিনি রাজত্ব করেছিলেন 165 থেকে 145 BC খ্রিস্টপূর্বাব্দ অবধি। আর ইনি বিখ্যাত ইন্দো গ্রিক রাজা ছিলেন। আর বৌদ্ধ ভিক্ষু নাগসেনের প্রভাবে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আর নাগসেনের সাথে এই মিলিন্দার যে কথোপকথন সেটা লেখা রয়েছে মিলিন্দা পানৌ নামক গ্রন্থে। তার ক্যাপিটাল কী ছিল? তার ক্যাপিটাল ছিল শিয়ালকোট বা সাকালা, যেটা বর্তমান পাকিস্তানে অবস্থিত। দেখো, ইন্দো গ্রিকরাই কিন্তু ভারতে প্রথম এমন মুদ্রা চালু করেছিল যার ওপর রাজার নাম বা ছবি থাকতো। ঠিক আছে, এমন মুদ্রা যার ওপর রাজার নাম এবং ছবি থাকতো, এই ধরনের মুদ্রা কিন্তু সবার প্রথম ইন্দো গ্রিকরাই চালু করেছিল, প্রচলনে এনেছিল। তারপর হেলিওডোরাস পিলার, গ্রিক দূত হেলিওডোরাস বিদিশায় একটি পিলার বা স্তম্ভ নির্মাণ করেছিল। কার জন্য? ভগবান বিষ্ণুর সম্মানে একটি স্তম্ভ নির্মাণ করেছিল, যেটা হেলিওডোরাস পিলার নামে পরিচিত। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবারই 2-3টে পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, হেলিওডোরাস পিলার কে বানিয়েছিল? গ্রিক দূত হেলিওডোরাস বিদিশায় বিষ্ণুর সম্মানে এটি নির্মাণ করেছিল। কাদের সময়? ইন্দো গ্রিকদের সময় এসেছিল। নেক্সট, শাকা বা সাইথিয়ান্স বা শক। এদের অরিজিন কোথায়? এরা মধ্য এশিয়ার একটা যাযাবর বা নোম্যাডিক ট্রাইব ছিল, যাযাবর গোষ্ঠী ছিল, যারা ভারতে নিজেদের শাসন কায়েম করে। ভারতের প্রথম শক রাজা ছিলেন মাওয়িস বা মোগল ছিল ভারতের প্রথম শক রাজা। আর শকেদের সবথেকে শ্রেষ্ঠ রাজা ছিল রুদ্রদমন, শ্রেষ্ঠ বা বিখ্যাত রাজা ছিল রুদ্রদমন, যিনি প্রায় 130 থেকে 150 খ্রিস্টাব্দ অবধি রাজত্ব করেছিল। ঠিক আছে, আর এই রুদ্রদমন কিন্তু সাতবাহনদের পরাজিত করেছিল। আর সবথেকে বিখ্যাত কাজ যেটা করেছিল রুদ্রদমন সেটা হলো সুদর্শন লেক রিপেয়ার করিয়েছিল। তিনি বিখ্যাত সুদর্শন লেক বা সুদর্শন হ্রদ মেরামত করেছিলেন। আর জুনাগড় ইনস্ক্রিপশন থেকে তার ব্যাপারে জানা যায়। গুজরাটে যে জুনাগড় ইনস্ক্রিপশন রয়েছে সেটি রুদ্রদমনের সময়ের, এবং এটা সংস্কৃত ভাষায় লেখা প্রথম দীর্ঘ শিলালিপি। আর বিক্রম সম্বৎ, এই শকেদের হারিয়েছিল 57 খ্রিস্টপূর্বাব্দে তোমার চন্দ্রগুপ্ত II বা বিক্রমাদিত্য। শকেদের হারিয়েছিল 57 খ্রিস্টপূর্বাব্দে, 57 খ্রিস্টপূর্বাব্দে, এবং এরপর থেকেই রাজা বিক্রমাদিত্য বিক্রম সম্বৎ চালু করেন। এরপর নেক্সট হলো কুষাণরা চীনের ইউচি বা তোচারিয়ান ক্ল্যান বা তোচারিয়ান বংশের একটি শাখা ছিল, যার আর একটা নাম হলো ইউচি। আর এই কুষাণ বংশের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুজুর কথফিসিস। আর তারপর তার ছেলে ভিমা কথফিসিসের রাজত্ব করেছিল। আর ভিমা কথফিসিসই কিন্তু বড় আকারে গোল্ড কয়েন বা স্বর্ণ মুদ্রা প্রথম প্রচলন করেন ভিমা কথফিসিস। ঠিক আছে, তো এরকম প্রশ্ন আছে যে বড় মাত্রায় হিউজ অ্যামাউন্টে গোল্ড কয়েন কোন রাজারা চালু করেন, কোন বংশ চালু করে? তো সঠিক উত্তর কিন্তু হবে কুষাণদের মধ্যে ভিমা কথফিসিস কিন্তু বড় আকারে গোল্ড কয়েন বা স্বর্ণ মুদ্রার প্রচলন চালু করে। তারপর ভিমা কথফিসিসের পর রাজত্ব করেছিলেন কনিষ্ক, যিনি কুষাণ বংশের সবথেকে শ্রেষ্ঠ রাজা। 78 খ্রিস্টপূর্বাব্দ থেকে 144 খ্রিস্টপূর্বাব্দ অবধি কিন্তু
কনিষ্ক রাজত্ব করেছিল, আর তাকে সেকেন্ড অশোকাও বলা হয়। তারপর হলো শকা এরা। কনিষ্ক কিন্তু 78 খ্রিস্টপূর্বাব্দে শক সম্বত চালু করে। এটা মনে রাখবে, শক সম্বত কিন্তু শকেরা চালু করেনি, কুষাণরা চালু করেছে। কুষাণদেরকে তোমার কনিষ্ক, আর এই শক সম্বত কিন্তু ভারত সরকার ব্যবহার করে থাকে। আর ক্যাপিটাল, কুষাণদের সময় ক্যাপিটাল বা রাজধানী কী ছিল? পেশোয়ার। প্রথম একটা ক্যাপিটাল ছিল ওদের পেশোয়ার, যেটা বর্তমান পাকিস্তানে, আর 2 নম্বর আর একটা ক্যাপিটাল ছিল মথুরাতে। আর তোমরা জানো যে কুষাণদের মধ্যে কনিষ্ক সিল্ক রুট বা রেশম পথ নিয়ন্ত্রণ করতেন, আর তার টাইটেল ছিল দেবপুত্র বা এবং শাহানুশাহী নামক উপাধি কিন্তু কনিষ্ক নিয়েছিল। সেন্ট থমাস নামক একজন ধর্মগুরু, মানে খ্রিস্টান ধর্মগুরু এসেছিল পার্থিয়ান রাজা গন্ড ফর্নান্ডিসের রাজত্বকালে। তিনি এসেছিলেন খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য। কে এসেছিল? সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য পার্থিয়ান রাজা গন্ড ফর্নান্ডিসের দরবারে এসেছিল। আর আর্ট অ্যান্ড কালচার, কুষাণদের সময়কার আর্ট অ্যান্ড কালচারের মধ্যে যদি আমরা বলি, তাহলে সেই সময় দুটো শিল্পকলার ব্যাপক উন্নতি ঘটেছিল। একটা হলো গান্ধার শিল্পকলা, আর একটা হলো মথুরা শিল্পকলা। আর বুদ্ধিজম, তোমরা জানো কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সংগীতি বা ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল কোথায়? কাশ্মীরের কুন্দল গ্রামে। এরপর শুঙ্গ এবং কানভা বংশ। তো পুষ্যমিত্র শুঙ্গ যিনি এই তোমার মৌর্যদেরই একজন সামন্ত ছিল, সে কী করে? শেষ মৌর্য রাজা বৃহদ্রথকে হত্যা করে নিজে সিংহাসনে বসে। আর সিংহাসনে বসার পর তিনি নিজের ক্যাপিটাল স্থানান্তরিত করেছিল কোথায়? বিদিশায়। মধ্যপ্রদেশের বিদিশায় নিজের ক্যাপিটাল বানিয়েছিল, রাজধানী বানিয়েছিল। আর শুঙ্গরা কিন্তু হিন্দুইজমের বা বৈদিক কালচারের খুব বড় পৃষ্ঠপোষক ছিল, কিন্তু তাদের সময় বৌদ্ধ ধর্ম ছিল কিছু। বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা স্তূপ রয়েছে, ভারহুত স্তূপ, যেটা এই শুঙ্গ বংশীয়দের সময় কিন্তু শুঙ্গদের সময় নির্মিত হয়েছিল। আর এই পুষ্যমিত্র শুঙ্গের যে ছেলে ছিল তার নাম ছিল অগ্নিমিত্র, যে কিনা এই কালিদাসের মালবিকা অগ্নিমিত্রম যেই তোমার প্লেটা রয়েছে, নাটকটা বা কাব্যটা, তার কিন্তু মেন ক্যারেক্টার ছিল অগ্নিমিত্র। তারপর মহাভাষ্য, শুঙ্গ বংশের সময় কিন্তু মহাভাষ্য রচনা করেছিলেন পতঞ্জলি। তারপর শুঙ্গ বংশের শেষ রুলার ছিল দেবাভূতিকে কে মেরে ফেলেছিল? কানভা বংশের বাসুদেব কানভা কিন্তু এই শুঙ্গ বংশের শেষ রাজা দেবাভূতিকে মেরে কানভা বংশের প্রতিষ্ঠা করেন। কানভা বংশ খুবই ছোট একটা বংশ ছিল, খুবই শর্ট টাইম পিরিয়ডের জন্য তারা রাজত্ব করেছিল। 73 BC 73 BC থেকে 28 BC বা 28 খ্রিস্টপূর্বাব্দ অবধি কিন্তু তাদের রাজত্ব চলেছিল। ফাউন্ডার ছিল বাসুদেব কানভা, যাকে যিনি শুঙ্গ ভৃত্য নামে পরিচিত ছিল, কারণ তিনি শুঙ্গদের ভৃত্য ছিল, শুঙ্গদের দাস ছিল বা শুঙ্গদের সামন্ত ছিল, সেজন্য শুঙ্গ ভৃত্য নামেও পরিচিত ছিলেন তিনি। তারপর তাদের ক্যাপিটাল ছিল পাটলিপুত্রতে। শর্ট লিভ ডাইনেস্টি, খুবই ছোটো একটা ডাইনেস্টি ছিল, অনলি 4 রুলার, মাত্র 4 জন রুলার ছিল এই কানভা ডাইনেস্টিতে। এরপর সাতবাহন বংশ, ঠিক আছে, কানভা বংশের পরে ছিল সাতবাহন বংশ। সাতবাহনরা কোথায় রাজত্ব করতো? বর্তমানে যে মহারাষ্ট্র অঞ্চল, সেই এলাকায় কিন্তু এরা রাজত্ব করতো। আর এদের ক্যাপিটাল ছিল পৈঠান বা প্রতিষ্ঠান ছিল এদের ক্যাপিটাল বা রাজধানী। নোন অ্যাজ অন্ধ্রভৃত্য নামেও কিন্তু এরা পরিচিত ছিল। ফাউন্ডার ছিল শিমুক, সাতবাহন বংশের ফাউন্ডার ছিল শিমুক। সোসাইটি কীরকম ছিল এই সময়? সোসাইটি ছিল বর্ণাতে বিভক্ত ছিল, মানে প্যাট্রিয়ার্কাল মানে পিতৃতান্ত্রিকভাবে তোমার বর্ণ ডিসাইড হতো। যেমন কেউ যদি শূদ্র, কারোর বাবা যদি শূদ্র, তাহলে তার ছেলেও কিন্তু শূদ্র হবে, ঠিক আছে। এইভাবে প্যাট্রিয়ার্কালভাবে বর্ণ নির্ধারিত হতো। আর ম্যাট্রিনিলিয়ানভাবে নাম থাকতো, কারণ নাম তার মায়ের নামের, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখো না, কারণ নামের মধ্যে তার বাবার নাম থাকে মিললে, তো সেরকমভাবেই এই সাতবাহন বংশের সময় সাতবাহন রাজারা তাদের মায়েদের নাম ব্যবহার করতো তাদের নামের সাথে। তো নেমিং সিস্টেমটা ছিল ম্যাট্রিনিলিয়ার, আর বর্ণ সিস্টেমটা ছিল প্যাট্রিয়ার্কাল, ঠিক আছে। গ্রেটেস্ট রুলার ছিল সাতবাহন বংশের গৌতমীপুত্র সাতকর্ণী, যিনি 106 খ্রিস্টাব্দ থেকে 130 খ্রিস্টাব্দ অবধি শাসন করেছিলেন, আর তার টাইটেল ছিল এক ব্রাহ্মণ। সাতবাহনরা কিন্তু ব্রাহ্মণ ক্ল্যানের ছিল, ব্রাহ্মণ্য সম্প্রদায়ের ছিল। তারপর সাতবাহন ডাইনেস্টির এই গ্রেট রুলার গৌতমীপুত্র
শাকা সত্রপ নাহাপানাকে তোমার শকেদের পরাজিত করেছিল। তারপর নাসিক ইনস্ক্রিপশান কিন্তু এই গৌতমীপুত্র সাতকর্ণীর সময় নাসিক ইনস্ক্রিপশান তৈরি করা হয়েছিল, নাসিক ইনস্ক্রিপশান লেখা হয়েছিল। গৌতমীপুত্র সাতকর্ণী যেটা বললাম, পুরো সাতবাহন বংশের রাজারাই কিন্তু ব্রাহ্মণিজম বা ব্রাহ্মণ্য ধর্মকে পালন করতো আর এটাকে এমব্রেস করতো, প্রচার করতো। ইন্ট্রোডিউস লেড বা সীসার তৈরি কয়েন কিন্তু এই গৌতমীপুত্র সাতকর্ণী লেড কয়েন বা সীসার তৈরি কয়েনের প্রচলন চালু করে। তাদের সময় আর্কিটেকচার আর কালচারের ব্যাপারে একটু দেখে নিই। আর্কিটেকচার, অজন্তা কেভ কিন্তু অজন্তা যেই গুহাচিত্র, অজন্তা গুহার যেই সমস্ত আর্কিটেক্ট, সেগুলো কিন্তু সাতবাহনদের সময় বানানো হয়েছিল। সাতবাহনের সময় থেকে এই অজন্তা কেভ পুরো বিল্ড হয়েছিল। আর বুদ্ধিস্ট স্তূপা, যেটা অমরাবতী আর নাগার্জুনকোন্ডা যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এই দুটো স্তূপ কিন্তু তোমার সাতবাহন বংশের সময় তৈরি হয়েছিল। অমরাবতী, নাগার্জুনকোন্ডা। কানহেরি কেভ, কারেলে চৈত্যা, এই দুটো তোমার আর্কিটেক্ট মানে স্থাপত্যও কিন্তু সাতবাহন ডাইনেস্টির সময় নির্মিত হয়েছিল। আর প্রাকৃত ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো এই সময়। আর সাতবাহনরা ব্রাহ্মণদের আর বুদ্ধিস্ট মঙ্ক, যারা বুদ্ধিস্ট সন্ন্যাসীদের, ভিক্ষুকদের ল্যান্ড বা জমি দান দিয়েছিল। তারপর ইন্দো গ্রিক সাকার কুষাণদের সম্পর্কে তো আমরা পড়েই নিলাম। তো এবার চলে আসি গোল্ডেন এজ, গুপ্ত এরাতে। গুপ্ত যুগকে গোল্ডেন এজ বলা হয় আর কি। গুপ্ত যুগ, গুপ্তদের ফাউন্ডার কে ছিল? গুপ্ত বংশের ফাউন্ডার ছিল, তোমরা সকলেই জানো, শ্রীগুপ্ত ছিল গুপ্ত বংশের ফাউন্ডার। তিনি মহারাজা উপাধি গ্রহণ করেছিলেন। আর শ্রীগুপ্তের পর প্রথম চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত ওয়ান কিন্তু সিংহাসনে বসেছিলেন। তিনি ছিলেন গুপ্ত বংশের প্রথম শক্তিশালী রাজা। তিনি মহারাজাধিরাজ উপাধি নেন এবং লিচ্ছবি রাজকন্যা কুমারা দেবীকে বিয়ে করেন এবং তার প্রতিপত্তি বাড়ানিভাবে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের মাধ্যমে। গুপ্তযুগ কিন্তু চলেছিল 319 থেকে 320 খ্রিস্টাব্দে তিনি গুপ্তাব্দ বা গুপ্ত এরা প্রবর্তন করেন। ঠিক আছে, চন্দ্রগুপ্ত ওয়ান 319 থেকে 320 খ্রিস্টাব্দ নাগাদ তিনি গুপ্তাব্দ বা গুপ্ত এরা প্রবর্তন করে, গুপ্তযুগ। তো প্রথম চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেছিলেন সমুদ্রগুপ্ত, যাকে দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়াও বলা হয়। ঐতিহাসিক V.A. স্মিথ কিন্তু সমুদ্রগুপ্তকে দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলেছেন। এছাড়াও তার আরও দুটো উপাধি ছিল, কবিরাজ এবং বিক্রমাঙ্ক। এই দুটো উপাধিও তিনি গ্রহণ করেছিলেন। আর তার সভাকবি হরিসেন প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ স্তম্ভলিপি বা প্রয়াগ প্রশস্তি রচনা করেন, যা সমুদ্রগুপ্তের বিজয় গাথা বর্ণনা করেন। আর মিউজিক্যাল ইন্টারেস্ট, তোমার সমুদ্রগুপ্তের কিন্তু মিউজিক বা সঙ্গীতের অনুরাগী ছিলেন খুব। তার মুদ্রায় তাকে বীণা বাজাতে দেখা যায়, যা তার সঙ্গীতানুরাগের পরিচয় দেয়। তারপর মিলিটারি সাকসেস, তিনি দক্ষিণাপথ বা সাউথ ইন্ডিয়ার 12 জন রাজাকে পরাজিত করেছিলেন এবং তারপর অশ্বমেধ যজ্ঞ পারফর্ম করেছিলেন। তারপর চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা বিক্রমাদিত্যর সময় কিন্তু 9 জন নবরত্ন ছিল তার তোমার রাজসভায়। তারা কে? কালিদাস ছিল, মহাকবি কালিদাস, যিনি ছিল তার পোয়েট এবং নাট্যকার। তিনি তার লেখা কিছু ইম্পর্টেন্ট বই তোমরা জানো, শকুন্তলম, মেঘদূতম, মালবিকাগ্নিমিত্রম ইত্যাদি। আর বরাহমিহির ছিল জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ। তার লেখা বই হলো বৃহৎ সংহিতা। তারপর অমর সিংহ ছিল লেক্সিকোগ্রাফার বা অভিধান প্রণেতা, মানে ডিকশনারি রচনা করত। তার লেখা বই হলো অমরকোষ। তারপর ধন্বন্তরীর নাম তো তোমরা শুনেছো, বিখ্যাত চিকিৎসক ছিল, ফাদার অফ আয়ুর্বেদও বলা হয় ধন্বন্তরীকে। তারপর স্বপ্নাকা ছিল প্রধান জ্যোতিষী। তারপর শঙ্কু, প্রধান স্থপতি বা আর্কিটেক্ট ছিল শঙ্কু। বেতাল ভট্ট ছিল জাদুকর এবং নীতিশাস্ত্রবিদ। তারপর ঘটকপর ছিল ভাস্কর্য মানে এক ধরনের আর্কিটেক্ট এবং কবি ছিল। আর বরারুচি ছিল ব্যাকরণবিদ, আর তার লেখা বই হলো প্রাকৃত প্রকাশ। মনে রাখবে এগুলো, এই যে নবরত্ন রয়েছে এবং তাদের লেখা বই যেগুলো, সেগুলো মনে রাখবে। কালিদাসের লেখা বিখ্যাত রচনা কী?
অভিজ্ঞান শকুন্তলম, মালবিকা অগ্নিমিত্রম, রঘুবংশম, মেঘদূতম, কুমার সম্ভবম আর ঋতু সমাহার। বিক্রমাদিত্য, যেটা পড়লাম শকেদের সময়, শক রাজা রুদ্রসিংহ 3 পরাজিত করে তিনি বিক্রমাদিত্য এবং শকারি উপাধি গ্রহণ করেছিলেন। আর মেহরৌলি আয়রন পিলার, দিল্লির মেহরৌলি লৌহস্তম্ভে তার বীরত্বের কথা উল্লেখ আছে। তারপর নবরত্ন যেটা দেখলাম, তার রাজসভায় কালিদাস, বরাহমিহির সহ 9জন পণ্ডিত বা নবরত্ন ছিলেন। আর তার সময় কিন্তু ফাহিয়েন, চিরাপরিব্রাজক ফাহিয়েন তার রাজত্বকালে ভারত ভ্রমণে আসেন। চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময়কালে ফাহিয়েন ভারত ভ্রমণে আসেন। আর চন্দ্রগুপ্ত দ্বিতীয় কিন্তু সবার প্রথম গুপ্ত রাজা, যিনি রৌপ্য মুদ্রা বা সিলভার কয়েন চালু করেন। সিলভার কয়েন কিন্তু এই গুপ্তদের সময় চালু হয়েছিল। তার বিক্রমাদিত্য বা চন্দ্রগুপ্ত দ্বিতীয় হলো সিলভার কয়েন চালু করা প্রথম রাজা। তারপর হলো কুমারগুপ্ত, বিক্রমাদিত্য দ্বিতীয়র পর তার ছেলে, তার পুত্র কুমারগুপ্ত প্রথম কিন্তু তোমার সিংহাসনে বসেছিলেন। আর তিনি বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তার উপাধি ছিল মহেন্দ্রদিত্য। তারপর স্কন্দগুপ্ত, তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়, সেভিয়ার অফ ইন্ডিয়া বলা হয়, কারণ তিনি দুর্ধর্ষ যে হুন আক্রমণ সেটা প্রতিহত করেছিলেন। আর তিনি সুদর্শন লেক বা সুদর্শন হ্রদের সংস্কারও করেছিলেন। তারপর বিষ্ণুগুপ্ত ছিল গুপ্ত বংশের শেষ উল্লেখযোগ্য শাসক। এবার ইম্পর্টেন্ট টার্মস আর অফিস। গুপ্ত যুগের কিছু ইম্পর্টেন্ট অফিস ছিল, সেগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে খুব প্রশ্ন আসে। মহাদণ্ডনায়কা বলা হতো প্রধান বিচারপতি বা চিফ জুডিশিয়াল অফিসার্সকে। সন্ধি বিগ্রহিকা বলা হতো যুদ্ধ এবং শান্তি বিষয়ক যে মন্ত্রী, মিনিস্টার অফ ওয়ার অ্যান্ড পিস, তাকে বলা হতো সন্ধি বিগ্রহিকা। কুমার আমত্য বলা হতো এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজকীয় কর্মকর্তা, কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রাজকীয় কর্মকর্তা ছিল, ইম্পর্টেন্ট মিনিস্টার, তাদের বলা হতো কুমার আমত্য। আর রূপক ছিল গুপ্ত আমলের রৌপ্য মুদ্রা, তো গুপ্ত আমলের রৌপ্য মুদ্রাকে বলা হতো রূপকা। মহাসন্ধি বিগ্রহিকা হলো পররাষ্ট্রমন্ত্রী, যিনি যুদ্ধ এবং শান্তির দেখাশোনা করতেন। পররাষ্ট্রমন্ত্রী মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মিনিস্টার। দণ্ডপাশানাধিকরণিকা, যিনি ছিলেন পুলিশ বিভাগের প্রধান, তাকে বলা হতো দণ্ডপাশানাধিকরণিকা। তারপর উপরিকা ছিল প্রদেশের যে গভর্নর, প্রভিন্সিয়াল গভর্নর, তাকে বলা হতো উপরিকা। বিষয়পতি হলো ডিস্ট্রিক্ট বা জেলার যিনি প্রধান, তাকে বলা হতো বিষয়পতি। গ্রামিকা বলা হতো গ্রামের প্রধানকে, ভিলেজ হেড, তাকে গ্রামিকা বলা হতো। তারপর পুস্তপাল বলা হতো রেকর্ড কিপার, যিনি জমির বিভিন্ন নথিপত্র রাখতেন, জমি এবং অন্যান্য যে সমস্ত নথিপত্র যিনি রেকর্ড করে রাখতেন, তাকে বলা হতো পুস্তপাল। আর হলো শল্কিকা বলা হতো কাস্টমস বা শুল্ক আদায়কারী কর্মকর্তাকে বলা হতো শল্কিকা। শহর পরিচালনার জন্য একটা বিশেষ পরিষদ ছিল। অধিষ্ঠানাধিকারণা, এটি ছিল একটা বোর্ড যেখানে মার্চেন্ট, বড় বড় বণিক, শিল্পী এবং লেখকদের প্রতিনিধিরা পরামর্শ দিত এই বোর্ডকে, যেটাকে বলা হতো অধিষ্ঠানাধিকরণা। প্রথম কুলিকা বলা হতো প্রধান কারিগরকে, চিফ আর্টিসিয়ান, প্রধান কারিগরকে প্রথম কুলিকা বলা হতো। সার্থাবাহা বলা হতো প্রধান বণিক, লিডার, বণিকদের যে সংগঠন, তার যে লিডার ছিল, বণিকদের প্রধান, তাকে বলা হতো সার্থবাহা। প্রথম কায়স্থা হলো প্রধান লেখক বা লিপিক, যিনি চিফ স্ক্রাইব, যিনি এই সমস্ত শিলালিপি লিখত, তাকে বলা হতো প্রথম কায়স্থা। আর গুপ্তদের সময় কী কী ট্যাক্স ছিল, কী কী কর ব্যবস্থা ছিল, সেটা সম্পর্কে একটু দেখে নিই। যেমন ভাগ ছিল তাদের একটা ইম্পর্টেন্ট ট্যাক্স। ভাগ কি, উৎপাদনের যেই 1/6, 6 ভাগের 1 ভাগ কিন্তু রাজাকে দিতে হতো, এটা হচ্ছে ভাগ বলা হতো এই ট্যাক্সকে। ভোগ হলো রাজাকে দেওয়া সাধারণ উপহার বা ভেট বা উপঢৌকন, তাকে বলা হতো ভোগ। হেরেন্যা ছিল নগদ টাকায় দেওয়া এক ধরনের কর, ট্যাক্স পেইড ইন ক্যাশ। বৃষ্টি হলো এক ধরনের জোরপূর্বক শ্রম বা ফোর্স লেবার, যা করের বদলে দিতে হতো যারা গরিব, যাদের কাছে
কর দেওয়ার মতো পয়সা ক্যাশ ছিল না, নগদ ছিল না, বা তাদের কাছে কোনো জমি ছিল না যাতে তারা উৎপাদন করে কিছু অংশ রাজাকে দিতে পারতো। এই সমস্ত যাদের কাছে ছিল না এই সমস্ত জিনিস, তাদের ভিস্তি বা ফোর্স লেবার বা শ্রম দিতে হতো। তারপর বালি ছিল এক ধরনের ধর্মীয় এবং বাধ্যতামূলক কর। তারপর উদরাঙ্গা ছিল স্থায়ী চাষিদের ওপর বসানো এক ধরনের কর। দণ্ডপারাধা ছিল অপরাধের জন্য দেওয়া জরিমানা, ফাইন্স ফর অফেন্স, তাকে বলা হতো দণ্ডপারাধা। তো এই ছিল গুপ্ত আমলের যে সমস্ত ট্যাক্স সেগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাপোর্ট করো। আর যদি পিডিএফ চাও তাহলে পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও, লিঙ্কে ক্লিক করে সেখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিডিএফের জন্য বলো, আমি পিডিএফ আপলোড করে দেবো। বা তোমরা এক কাজ করতে পারো, এই ভিডিওর কমেন্টে যদি তোমরা পিডিএফের জন্য পিডিএফ চাও তাহলে আমি পিডিএফ দিয়ে দেবো, আর লিঙ্কও দিয়ে দেবো টেলিগ্রামের লিঙ্ক অবশ্য রয়েছে ডিসক্রিপশান বক্সে। সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানেও আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।